রাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে বসেছেন মিয়ানমার স্টেট কাউন্সিলর অং সান সুচির দপ্তর বিষয়ক মন্ত্রী কিও টেন্ট সোয়ের নেতৃত্বে দেশের প্রতিনিধি দল। বেলা 11টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক শুরু হয়। এর আগে রোববার রাত 1:45টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখানে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট উইংয়ের ডিজি মঞ্জুরুল করিম। রাখাইনে গেল 25 আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর সহিংসতা শুরু হওয়ার পর সেখানকার 5 লাখেরও বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছে। মূলত এই বিষয়ে আলোচনার জন্য কিও টেন্টকে ঢাকায় পাঠানো হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শাহ আলী জয়, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। জয়, এই বৈঠকে কোন কোন বিষয় প্রাধান্য পেতে পারে, কি জেনেছেন আপনি এই পর্যন্ত, আমাদেরকে জানান। সাবরিনা, আপনাকে জানিয়ে রাখি যে আপনি নিশ্চয়ই জানেন যে গতকাল রাত 12:30টার সময় মিয়ানমারের যে পররাষ্ট্রমন্ত্রী কিও থিন সোয়ে তিনি বাংলাদেশে আসেন এবং তার কিন্তু আজকের একদিনের সফর এবং একদিনের সফরে যে পূর্ব নির্ধারিত কর্মসূচিটি রয়েছিল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করা, সেই বৈঠকটি কিন্তু সকাল 11টার সময় শুরু হয়েছে এবং বলা যেতে পারে যে প্রায় 1 ঘন্টা ধরে এই বৈঠকটি চলছে। আপনাকে জানিয়ে রাখি সাবরিনা যে বাংলাদেশের পক্ষ থেকে 5 সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে অংশগ্রহণ করছেন, যার নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, একই সঙ্গে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও রয়েছেন এই বৈঠকে। এছাড়া রয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব কামাল আবুল নাসের চৌধুরী এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ চৌধুরী এবং মিয়ানমারের পক্ষ থেকে 3 সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নিচ্ছে বলে আমরা জানতে পেরেছি। সাবরিনা, যে প্রশ্নটি আপনি জানতে চাইলেন যে আসলে বাংলাদেশের পক্ষ থেকে কোন কোন বিষয়ে মিয়ানমারকে বোঝানোর চেষ্টা করা হবে, তাদেরকে চাপ প্রয়োগ করার চেষ্টা করা হবে, এই বিষয়ে আমরা জানতে পেরেছি পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে যে বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারের প্রতি যে 5 দফা দাবি উপস্থাপন করা হয়েছিল, অর্থাৎ বাংলাদেশে অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিয়ে যাওয়া, তাদের জন্য একটি নিরাপদ অঞ্চল গঠন করা এবং কোফি আনান জাতিসংঘের সাবেক মহাসচিব কোফি আনান যে রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্টটি বাস্তবায়ন সহ যে 5 দফা দাবি বাংলাদেশের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে, সেই 5 দফা দাবির দ্রুত বাস্তবায়নের জন্য বাংলাদেশ কিন্তু মিয়ানমারকে এই বৈঠকের মাধ্যমে চাপ দেওয়ার চেষ্টা করবে। এছাড়া আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে রাখাইনে যে রোহিঙ্গা নির্যাতন এবং তাদের উপর যে অবর্ণনীয় নির্যাতনের কারণে কিন্তু মিয়ানমারের যে নেত্রী অং সান সুচি তিনি কিন্তু যথেষ্ট চাপে রয়েছেন এবং সেই চাপের পরিপ্রেক্ষিতেই কিন্তু তার পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশে পাঠিয়েছেন এবং এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই সাবরিনা, যে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অবস্থা কি, তাদের পরিস্থিতি দেখতে কিন্তু মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজার যাবেন না বলে আমরা জানতে পেরেছি এবং তিনি এই বৈঠক শেষেই আজকেই মিয়ানমারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বলে আমরা জানতে পেরেছি। সাবরিনা। জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে রোহিঙ্গা ইস্যুতে যে মিটিংটি চলছে তার সর্বশেষ খবর শুনছিলাম। বিশ্ব বসতি দিবস আজ। দেশের মোট জনগোষ্ঠীর অর্ধেকেরও বেশির আবাসন এখনো অনিশ্চিত। দেশের আবাসন খাতের এই অবস্থার মধ্য দিয়ে বিশ্বব্যাপী আজ পালিত হচ্ছে বিশ্ব বসতি দিবস 2017। বাংলাদেশি দিবসটির এবারের প্রতিপাদ্য গৃহায়ণ নীতিমালা সাধ্যের বসতি। আরো জানাচ্ছেন সাফিয়াজ রাজনা। প্রতিদিনই বাড়ছে মানুষ, কমছে মাথা গোজার ঠাঁই, আর পাওয়া গেলেও গুনতে হচ্ছে রোজগারের অর্ধেকেরও বেশি। সরকারি ব্যবস্থাপনায় শহরে বসবাসরত সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা সুবিধা পেলেও বাস্তুহারা, দরিদ্র, নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্তরা এখনও দেখা পাননি এই সুবিধার। আর বিপুল সংখ্যক জনগোষ্ঠী দুর্বল অবকাঠামোর বাসাবাড়ি বা খোলা আকাশের নিচে বসবাস করায় প্রাকৃতিক দুর্যোগে ভয়াবহ ক্ষতির মুখে পড়ছেন।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে দেশের মোট জনগোষ্ঠীর 17% সরকারিভাবে টেকসই আবাসন নিশ্চিত করা হয়েছে। বেসরকারি উদ্যোগে আবাসনের ব্যবস্থা করা হয়েছে 19%। আশ্রয়ন প্রকল্পের মতো, ঘরে ফেরা প্রকল্পের মতো নগরেও দরিদ্র জনগোষ্ঠীর জন্য যদি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ হোক অথবা সরকার নিজস্ব উদ্যোগ হোক, যেভাবে তারা উত্তরা থার্ড ফেজ অথবা ঝিলমিল 1 অথবা অ্যাপার্টমেন্ট প্রকল্প করছে, সেইভাবে দরিদ্র মধ্যবিত্ত জনগণের জন্য ব্যাপক উদ্যোগ গ্রহণ করার চেষ্টা করুক। সব নাগরিকের জন্য টেকসই আবাসন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে আবাসন মালিকদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং সোসাইটি অব বাংলাদেশ রিহ্যাব। যে স্বল্প এবং মধ্য আয়ের লোকেরা কিন্তু পকেটের টাকা দিয়ে কিন্তু তারা ফ্ল্যাট বা বাড়ি ক্রয় করতে পারে না, কোনো পৃথিবীর কোনো দেশেও করতে পারে না। যতক্ষণ পর্যন্ত একটা ঋণ মানে আপনার সেই ঋণটা অবশ্যই দীর্ঘমেয়াদী ঋণ হতে হবে, দীর্ঘমেয়াদী ঋণ এবং স্বল্প সুদে, তখনই কিন্তু স্বল্প এবং মধ্য আয়ের লোকরা কিন্তু ফ্ল্যাট ক্রয় করতে। এই প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব বসতি দিবস পালন করা হয়। জাতিসংঘের সাধারণ পরিষদ 1985 সালে এই দিবসটি পালনের সিদ্ধান্ত নেয়, আর পরের বছর থেকেই দিবসটি পালন করা হচ্ছে। শাফিয়াস রাসনা, নিউজ 24, ঢাকা। এদিকে বিশ্ব বসতি দিবস উপলক্ষে বস্তিবাসী সহ সবার জন্য বাসস্থান নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বিশ্ব বসতি দিবস উপলক্ষে সকালে এক র্যালির উদ্বোধন শেষে একথা বলেন তিনি। র্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবে শেষ হয়। র্যালিতে অংশ নেন মন্ত্রী নিজেও। এ সময় তিনি যেখানে সেখানে ঘর না তুলে সরকারের দেয়া প্রকল্পের মধ্যে থাকার আহ্বান জানান। সকলের জন্য আবাসন লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে আমরা যে ঢাকা এবং বিভিন্ন শহরে ভাসমান মানুষ যেগুলো আছে, যে বস্তিবাসী, এদেরকেও আমরা উন্নত বাসস্থান করার জন্য আমরা কাজ করব।